ইসরায়েলের আকাশ ঘেঁষে উঠছে তুর্কি যুদ্ধবিমান। ভূমধ্য সাগরের গভীরে ইসরায়েলের জলসীমা দখল করে নিঃশব্দে এগিয়ে চলেছে তুরস্কের ঘাতক সাবমেরিন, যার টার্গেট সেই সব ইসরায়েলি নৌঘাঁটি ও যুদ্ধ জাহাজ যেগুলো থেকে গাজায় অবিরাম বোমা ছুড়ে প্রাণ নেওয়া হয়েছে হাজার হাজার নিরীহ মানুষের। গাজা সীমান্ত জুড়ে প্রস্তুত হচ্ছে এরদোয়ানের গোলন্দাজ বাহিনী এবং বিশেষ সিল কমান্ডো ইউনিট, শুধু একটি নির্দেশের অপেক্ষায়। যে কোনো মুহূর্তে তেল আবিবের আকাশে দেখা যেতে পারে শত শত তুর্কি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। যে শান্তি চুক্তিকে নেতানিয়াহু নিজের বিজয় বলে প্রচার করেছিলেন, তাই এখন তার জন্য মৃত্যু পরোয়ানায় পরিণত হয়েছে। ইসরায়েল আজ এমন এক সর্বাত্মক যুদ্ধের মুখোমুখি যা তাদের মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু কেন এই ভয়ঙ্কর পরিস্থিতি? কেন ন্যাটোর এক সদস্য রাষ্ট্র আরেক মার্কিন মিত্রকে ধ্বংস করার জন্য প্রস্তুত? গাজায় তুরস্ক আসলে কি করছে? পুনর্গঠনের আড়ালে কোন সে গোপন মিশন জানিয়ে ইসরায়েলের সাথে তাদের এই চরম ঝামেলা তৈরি হয়েছে? নেতানিয়াহু কি জেনে শুনেই এই মৃত্যু ফাঁদে পা দিয়েছেন, নাকি ওয়াশিংটনের কোনো গোপন চাপ তাকে এই আত্মহুতি দিতে বাধ্য করেছে? এই সম্ভাব্য হামলায় রাশিয়া এবং চীনের ভূমিকা কি? তারা কি শুধু দর্শক, নাকি এই প্রলয়ের মূল কারিগর? আর আমেরিকা কেন তার সবচেয়ে বড় মিত্রকে রক্ষা করার পরিবর্তে এক রহস্যময় নীরবতা পালন করছে? এর পেছনে কি এমন গোপন চুক্তি আছে যা বিশ্ববাসীর অজানা এবং যা মধ্যপ্রাচ্যের ভাগ্য চিরতরে বদলে দেবে? এই পুরো নাটকের সূত্রপাত হয় সেই শান্তি চুক্তির মাধ্যমে, যা গাজায় 2 বছরের যুদ্ধের আপাত অবসান ঘটায়। চুক্তির অংশ হিসেবে যুদ্ধোত্তর গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলকরণ বাহিনী বা আইএসএফ গঠনের প্রস্তাব আসে। তখনই তুরস্ক তাদের সবচেয়ে বড় চালটি দেয়। এই বাহিনীতে 5,000 সৈন্য পাঠানোর প্রস্তাব করে, যা হতো বাহিনীর বৃহত্তম একক কন্টিনজেন্ট। কিন্তু ইসরায়েল এ প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। ইসরায়েলের কাছে এটি কোনো শান্তির প্রস্তাব নয়, বরং তাদের সার্বভৌমত্বের উপর এক সরাসরি আঘাত। নেতানিয়াহু দপ্তর থেকে 22 অক্টোবর এক কঠোর বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকায় কোনো তুর্কি সৈন্য মোতায়েন করা হবে না। কিন্তু এরদোয়ান এই আপত্তিকে উড়িয়ে দিয়ে পুনর্গঠন এবং মানবিক সহায়তার নামে গাজায় প্রবেশ করে, যা ছিল তার মূল পরিকল্পনার প্রথম ধাপ। পুনর্গঠনের নামে তুরস্ক যা শুরু করেছে তা ইসরায়েলের জন্য এক নীরব ঘাতক। তারা গাজার ধ্বংসপ্রাপ্ত টেলিযোগাযোগ ব্যবস্থা নতুন করে তৈরি করার দায়িত্ব নিয়েছে। কিন্তু ব্রিটিশ সাইবার নিরাপত্তা বিষয়ক সাময়িকী দ্য রেজিস্টারের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, তুরস্ক গাজায় যে নতুন ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং মোবাইল টাওয়ার বসাচ্ছে, সেগুলোর ভেতরে রয়েছে অত্যাধুনিক ম্যান ইন দ্য মিডল প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করে তারা শুধু গাজার অভ্যন্তরীণ যোগাযোগই নয়, বরং ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেঘেব মরুভূমিতে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক বেস এবং বিমান ঘাঁটিগুলোর সকল এনক্রিপ্টেড ডিজিটাল ও বেতার যোগাযোগও গোপনে ধারণ এবং বিশ্লেষণ করার ক্ষমতা অর্জন করেছে। তারা ইসরায়েলের স্নায়ুতন্ত্রের সাথে একটি অদৃশ্য রক্তচোষা যোগ লাগিয়ে দিয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর পরিকল্পনাটি হল মানব সম্পদ দিয়ে। তুরস্ক গাজার নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যা ইসরায়েল প্রত্যাখ্যান করে। কিন্তু এরদোয়ান অন্য পথে হাঁটেন। তিনি গাজার হাজার হাজার বেকার এবং হতাশ তরুণদের জন্য তুরস্কে উচ্চশিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণের জন্য স্কলারশিপের ঘোষণা দেন। কিন্তু ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের এক বিশ্লেষণে বলা হয়েছে, এটি কোনো সাধারণ শিক্ষা কার্যক্রম নয়। তুরস্ক অটোমান সাম্রাজ্যের পদ্ধতির আদলে এক নতুন অনুগত বাহিনী তৈরি করছে। তারা গাজার সবচেয়ে মেধাবী এবং শারীরিকভাবে সক্ষম তরুণদের তুরস্কে নিয়ে গিয়ে সামরিক সাইবার নিরাপত্তা এবং আদর্শিক প্রশিক্ষণ দিচ্ছে। এই তরুণরা যখন গাজায় ফিরে আসবে, তারা আর সাধারণ নাগরিক থাকবে না। তারা হবে আঙ্কারার প্রতি অনুগত এক দুর্ধর্ষ ছায়া বাহিনী, যারা একদিন এরদোয়ানের নির্দেশে ইসরায়েলের বিরুদ্ধে ভেতর থেকে বিদ্রোহ বা অন্তর্ঘাতমূলক হামলা চালাতে সক্ষম হবে। শুধু সামরিক বা প্রযুক্তিগতভাবেই নয়, তুরস্ক একটি আদর্শিক যুদ্ধ শুরু করেছে। তারা গাজায় কয়েক ডজন নতুন মসজিদ এবং এর সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে, যার সবগুলোই নামকরণ করা হচ্ছে অটোমান সুলতানদের নামে। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের এক রিপোর্টে বলা হয়েছে, এই কেন্দ্রগুলো আসলে তুরস্কের নব্য অটোমান এবং প্যান ইসলামিক মতাদর্শ প্রচারের আখড়া। এখানে তরুণদের শেখানো হচ্ছে যে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল হল ইসলামের শত্রু এবং এরদোয়ান হলেন মুসলিম উম্মার একমাত্র ত্রাণকর্তা এবং আধুনিক সালাদিন। তারা হামাসের তৈরি করা আদর্শিক শূন্যস্থান পূরণ করছে আরও বেশি সংগঠিত এবং কৌশলগত এক মতাদর্শ দিয়ে। এই পুরো ঘটনায় নেতানিয়াহুর নিজের সরকারেও শুরু হয়েছে তীব্র আলোড়ন। তার কট্টরপন্থী জোটের শরিক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এই চুক্তিকে হামাসের কাছে আত্মসমর্পণ বলে অভিহিত করে জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হামাসের সাথে যে কোনো চুক্তি যা তুর্কি কাতারি মধ্যস্থতা অন্তর্ভুক্ত, তা আমাদের জাতীয় নিরাপত্তাকে শত্রুর হাতে তুলে দেওয়ার শামিল। কিন্তু তারা যা বুঝতে পারছেন না তা হল, নেতানিয়াহু হয়তো স্বেচ্ছায় এ সিদ্ধান্ত নেননি। আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের ক্রমাগত চাপ এবং যুদ্ধের কারণে অর্থনৈতিক ধসের মুখে তিনি রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছিলেন। মিডল ইস্ট ইনস্টিটিউটের মতে, তিনি নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে নিলামে তুলেছেন। আর এই উত্তেজনার মধ্যেই আঙ্কারা থেকে এক স্পষ্ট বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে,
গাজার পুনর্গঠন একটি আঞ্চলিক বিষয়। 21 অক্টোবর নেতানিয়াহু যখন কনেসেটের ভাষণে তুরস্ককে নতুন আঞ্চলিক হুমকি হিসেবে চিহ্নিত করেন, তার ঠিক পরদিনই 22 অক্টোবর তার দপ্তর থেকে আরও একটি পাল্টা ঘোষণা আসে। কিন্তু এরদোয়ান এই হুমকিকে পাত্তা দেননি। 26 অক্টোবর তিনি হুরিয়াত নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সিরিয়া থেকে গাজা, উপসাগর থেকে রাশিয়া, তুরস্ক সকল সংঘাত সমাধানে ভূমিকা পালন করবে। এর আগে 20 অক্টোবর তিনি আরও কঠোর ভাষায় বলেন, ইসরায়েলের আগ্রাসন তুরস্ককেও অন্তর্ভুক্ত করে, আমরা এর প্রতিক্রিয়া জানাব। এই খেলায় ওয়াশিংটনের ভূমিকা অত্যন্ত রহস্যময়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নরম সুরে বলেন, ইসরায়েলকে তুর্কি বাহিনীর সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে হবে। এ কথাই প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র তুরস্ককে পুরোপুরি চটাতে চায় না, কারণ তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে তাদের কৌশলগত গুরুত্ব অপরিসীম। এই পুরো পরিস্থিতি ইসরায়েলকে এমন এক ফাঁদে ফেলে দিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো পথই খোলা নেই। তারা যুদ্ধ করে হামাসকে সরাতে পারেনি, আবার শান্তি চুক্তি করে নিজের ঘরেই এক নতুন এবং আরও শক্তিশালী শত্রুকে আমন্ত্রণ জানিয়েছে। এখন ভূমিকার সে ভয়ঙ্কর চিত্রগুলোর দিকে ফেরা যাক। ইসরায়েলের আকাশ ঘেঁষে তুরস্কের যুদ্ধবিমানের উড্ডয়ন এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের এক বিশ্লেষণে বলা হয়েছে, তুরস্কের F-16 এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি হুরজেট বিমানগুলো প্রায় প্রতিদিনই সাইপ্রাসের কাছাকাছি আন্তর্জাতিক আকাশ সীমায় ডগ ফাইট বা আকাশ যুদ্ধের মহড়া চালাচ্ছে। তাদের এই মহড়ার আসল উদ্দেশ্য ইসরায়েলি রাডার সিস্টেমের প্রতিক্রিয়া, তাদের যুদ্ধ বিমানগুলোর ক্র্যাম্বল টাইম বা জরুরি উড্ডয়নের সময় এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো পরীক্ষা করা। এটি একটি অত্যন্ত আগ্রাসী কৌশল যা যে কোনো মুহূর্তে একটি সত্যিকারের সংঘাতে রূপ নিতে পারে। এর সাথে যুক্ত হয়েছে ভূমধ্য সাগরে গভীর তুরস্কের ঘাতক সাবমেরিনের আনাগোনা। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী জেন্স ডিফেন্স উইকলিয়ের এক বিশেষ রিপোর্টে দাবি করা হয়েছে, তুরস্কের নতুন প্রজন্মের টাইপ 214 সাবমেরিনগুলো, যেগুলো জার্মানির প্রযুক্তিতে তৈরি এবং প্রায় শব্দহীনভাবে চলতে সক্ষম, সেগুলো এখন ইসরায়েলের জলসীমার কাছাকাছি টহল দিচ্ছে। ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পেন্টাগন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তুরস্কের সাবমেরিনগুলো ইসরায়েলের সেই সব যুদ্ধজাহাজ এবং নৌ অবকাঠামোর ডিজিটাল ব্লুপ্রিন্ট তৈরি করছে, যেগুলো গাজায় হামলার পরিচালনায় ব্যবহৃত হয়েছিল। তারা প্রতিশোধ নেওয়ার জন্য নিখুঁত লক্ষ্যবস্তু খুঁজছে। যদি যুদ্ধ শুরু হয়, তবে তুরস্কের প্রথম আঘাতেই হয়তো ইসরায়েলের নৌবাহিনীর একটি বড় অংশ পঙ্গু হয়ে যাবে। আর ভূমিতে গাজা সীমান্ত জুড়ে যে পুনর্গঠনের কাজ চলছে, তার আড়ালে তুরস্ক এক বিশাল সামরিক সমাবেশ ঘটাচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তুরস্কের ইঞ্জিনিয়ারিং কোরের ক্যাম্পগুলোর পাশে নতুন করে ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। ইসরায়েলি পত্রিকা হারেজের এক রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে তুরস্ক গাজায় প্রিফ্যাব্রিকেটেড বা আগে থেকে তৈরি করা বাংকার এবং রকেট লঞ্চিং প্যাড নিয়ে আসছে। এগুলো পুনর্গঠনের নামে মাটির নিচে স্থাপন করা হচ্ছে। যদি যুদ্ধ শুরু হয়, তবে এই লঞ্চারগুলো থেকে একযোগে শত শত রকেট তেল আবিব এবং জেরুজালেমের দিকে ছুটে আসবে। শুধু তাই নয়, তুরস্কের বিশেষ সিল কমান্ডো বা স্যাট ইউনিট, তাদের ছোট ছোট দলে গাজায় অনুপ্রবেশ করানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদের কাজ হলো যুদ্ধের শুরুতে ইসরায়েলের সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ টাওয়ারগুলোকে ধ্বংস করে দেওয়া। তবে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো তুরস্কের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। যদিও তুরস্ক আনুষ্ঠানিকভাবে কোনো হাইপারসনিক মিসাইলের কথা স্বীকার করেনি, কিন্তু রাশিয়ার সাথে তাদের গভীর সামরিক সহযোগিতা এই আশঙ্কাকে উস্কে দিয়েছে। মস্কো ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর অ্যানালাইসিস অফ স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনোলজিসের মতে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত কিনঝাল হাইপারসনিক মিসাইলের প্রযুক্তি তুরস্কের সাথে শেয়ার করতে পারে। এর বিনিময়ে তুরস্ক রাশিয়াকে তাদের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি সরবরাহ করবে। যদি তুরস্ক এই প্রযুক্তি আয়ত্ত করতে পারে, তবে ইসরায়েলের আয়রন ডোম বা অন্য কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে তাকে প্রতিহত করা প্রায় অসম্ভব হবে। এই সব কিছুর চূড়ান্ত পরিণতি কি হবে? মধ্যপ্রাচ্যের দাবা খেলায় এরদোয়ান এমন এক চাল দিয়েছেন যা থেকে বাঁচার কোনো পথ হয়তো নেতানিয়াহুর হাতে নেই। ইসরায়েল এখন এক অনিবার্য সংঘাতের মুখোমুখি, যার জন্য তারা হয়তো প্রস্তুত নয়। বিশ্ব এখন তাকিয়ে আছে এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধের দিকে, যার একটি ভুল চালই পুরো অঞ্চলকে এক প্রলয়ঙ্কারী যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।